নিমাই ভট্টাচার্যের মেম সাহেবের পর্ব ৭। আমি ভাবছি চিঠিগুলো বড্ড বড় হয়ে যাচ্ছে, আর তুমি লিখেছ আরও অনেক বড় করে লিখতে, অথবা কদিন ছুটি নিয়ে কলকাতায় গিয়ে মুখোমুখি সব কিছু বলতে প্রস্তাব করেছ। প্রথম কথা, এখন পার্লামেন্টের বাজেট সেশন চলছে, ছুটি নিয়ে কলকাতা যাবার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া নিজের মুখে তোমাকে এই কাহিনী আমি শোনাতে পারবো না। মেম সাহেব আমাকে কত ভালোবাসত, কত আদর করত, কত রকম করে আদর করত, কেমন করে দুজনে রাত জেগেছি সেসব কথা তোমাকে বলবো কেমন করে? লজ্জায় আমার গলা দিয়ে স্বর বেরোবে না। ভগবান সবাইকে কণ্ঠস্বর দিয়েছেন, কিন্তু সবার কণ্ঠেই কি সুর আছে? আছে মিষ্টত্ব? নেই। কণ্ঠ থাকলেই কি সব কথা বলা যায়? সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনার সব অনুভূতি কি বলা যায়? হয়তো অন্যেরা বলতে পারে, কিন্তু আমার সে ক্ষমতা নেই। তুমি আমাকে ক্ষমা করো। সময় থাকলে চিঠিগুলো আরও দীর্ঘ হতো। তাছাড়া চিঠি লিখতে বসেও কলম থেমে যায় মাঝে মাঝেই। আমাকে ফাঁকি দিয়ে মনটা কখন যে অতীত দিনের স্মরণীয় স্মৃতির অরণ্যে লুকিয়ে পড়ে বুঝতে পারি না। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে দেখি মেম সাহেবের আঁচলের তলায় মন লুকিয়ে আছে। তোমাকে এই চিঠিগুলো লিখতে বসে বারবার মনে পড়ে সেসব দিনের স্মৃতি। আপন মনে কখনো হাসি, কখনো লজ্জা পাই, কখনো আবার মনে হয় মেম সাহেব গান গাইছে এবং বেসুরো গলায় আমি কোরাস গাইতে চেষ্টা করছি। এই চিঠি লিখতে বসেই আবার মনের রিভলভিং স্টেজ ঘুরে যায়, দৃশ্য বদলে যায়, আমার চোখটা ঝাপসা হয়ে ওঠে, কলমটা থেমে যায়, একটু পরে দু চোখ বেয়ে জল নেমে আসে। দোলা বৌদি, তোমাকে চিঠি লিখতে বসে এমনি করে প্রতি পদক্ষেপে নিজেকে হারিয়ে ফেলি, নিজেকেই নিজে হারিয়ে ফেলি, কিন্তু তবুও অনেক কষ্টের ফিরে যাই অতীতে এবং আবার তোমাকে চিঠি লিখতে বসি। আগে থেকে তোমাকে দুঃখ দেওয়ার ইচ্ছে আমার নেই। যথাসময়ে তুমি আমার চোখের জলের ইতিহাস জানবে। তবে জেনে রেখো, আজ সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতাটুকু পর্যন্ত আমার নেই, হাঁটবার সাহস নেই, কোনো মতেই যেন হামাগুড়ি দিয়ে গড়িয়ে চলেছি। তোমার নিশ্চয়ই এইসব পড়তে ভালো লাগছে না, মনটা ছটফট করছে আমাদের প্রথম অ্যাপয়েন্টমেন্টের কথা শুনতে, তাই না? শুধু প্রথম দিনের কথাই নয়, আরও অনেক কিছুই তোমাকে বলবো। তবে অনেক দিন হয়ে গেল, কিছু কথা, কিছু স্মৃতি অস্পষ্ট হয়ে গেছে। সেদিন দুপুরের দিকে অফিসে গিয়ে কিছুক্ষণ কাজ করে জরুরি কাজের অছিলায় বাসায় চলে এলাম। ভালো করে সাবান দিয়ে স্নান করলাম, ধোপা বাড়ির কাঁচানো ধুতি পাঞ্জাবি পরলাম, বোধহয় মুখে একটু পাউডারও বুলিয়েছিলাম। তারপর মা কালীর ফটোয় বার করে প্রণাম করে বেরিয়ে পড়লাম। দেরি হয়ে যাবার ভয়ে আগে আগেই বেরিয়ে পড়লাম। 5:30টার মধ্যেই এসপ্ল্যানেডে পৌঁছে গেলাম। অফিস ছুটির সময় অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হবার সম্ভাবনা, তাই চৌরঙ্গি ছেড়ে রক্সি সিনেমার পাশ দিয়ে ঘুরে ফিরে নিউ মার্কেটে চলে গেলাম। মার্কেটের সামনের কিছু স্টলের সামনে কয়েক মিনিট ঘোরাঘুরি করে এলাম রিন্স স্ট্রিটের মোড়ে। দেরি করতে হলো না, মেম সাহেবও প্রায় সঙ্গে সঙ্গেই এলো। এক ঝলক দেখে নিলাম, চমৎকার লাগলো। বড় পবিত্র মনে হলো আমার মেম সাহেবকে। খুব সাধারণ সাজগোজ করে এসেছিল। ওই বিরাট গোছা ভরা চুলগুলোকে দিয়ে নিছকই একটা সাধারণ খোপা বেঁধেছিল। মুখে কোথাও প্রসাধনের ছোঁয়া ছিল না। পরনে সাদা খোলের একটা মাঝারি ধরনের তাঁতের শাড়ি, গায়ে একটা লখনৌ চিকনের ব্লাউজ, ডান হাতে একটা কঙ্কন, বাঁ হাতে স্টেনলেস স্টিলের প্যান্ট দিয়ে বাঁধা একটি ঘড়ি, হাতে দুটো একটা খাতা বই আর ছোট্ট একটা পার্স। প্রথমে কে কথা বলছিল তার আজ মনে নেই, ঠিক কী কথা হয়েছিল তাও মনে নেই। তবে মনে আছে আমি জিজ্ঞাসা করেছিলাম, চা খাবেন? মেম সাহেব বলেছিলেন,
চা আর খাবো না, তার চাইতে চলুন একটু বসা যাক। রাস্তা পার হয়ে ময়দানের দিকে এলাম। তারপর কিছু দূর হেঁটে ময়দানের এক কোণায় বসলাম দুজনে। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকলাম দুজনেই। 1 সেকেন্ড পরে আবার আমি তাকিয়েছি মেম সাহেবের দিকে। এবার আর মেম সাহেব চুপ করে থাকতে পারে না, প্রশ্ন করে, কি দেখছেন? প্রথমে আমি উত্তর দিতে পারিনি, লজ্জা করেছে, দ্বিধা এসেছে। মেম সাহেব একটু পরে আবার প্রশ্ন করে, কি হলো, উত্তর দিচ্ছেন না যে? সব সময় কি সব প্রশ্নের উত্তর দেওয়া যায়? না দেবার ক্ষমতা থাকে। আমার প্রশ্ন কি খুব কঠিন? কদিন বাদে হয়তো এই প্রশ্ন কঠিন থাকবে না, তবে আজ বেশ কঠিন মনে হচ্ছে। দুজনের দৃষ্টি চারপাশে ঘুরে যায়। আমি আবার চুরি করে মেম সাহেবকে দেখিনি। ধরা পড়লাম না, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না, ধরা পড়েই গেলাম। একটু হাসতে হাসতে মেম সাহেব আবার জানতে চায়, অমন করে কি দেখছেন? আমি কয়েকবার আজে বাজে অপ্রয়োজনীয় কথা বলে ওর প্রশ্ন এড়িয়ে যেতে চেষ্টা করলাম, পারলাম না। আমি বললাম, আপনি জানেন না আমি কি দেখছি? না। সত্যি? মেম সাহেব আবার হাসে, বলে, প্রথম দিনে কিভাবে বুঝলেন আমি মিথ্যা কথা বলি? না, তা ঠিক না, তবে বলুন কি দেখছেন? মেম সাহেব যেন দাবি জানালো। আমি আর দেরি করি না, মেম সাহেবকে দেখতে দেখতেই বললাম, আপনার চোখ দুটি বড় সুন্দর। ঠোঁটটা কামড়াতে কামড়াতে মুখ ঘুরিয়ে নেয় মেম সাহেব। একটু নিচু গলায় বলল, ঘোড়ার ডিম সুন্দর। আবার কয়েক মুহূর্ত দুজনেই চুপচাপ থাকে। তারপর মেম সাহেব আবার বলে, আমি কালো কুৎসিত বলে আমাকে নিয়ে ঠাট্টা করছেন? জানো দোলা বৌদি, কোনো কারণ ছিল না, কিন্তু তবু দুজনে মুচকে হাসতে হাসতে বেশ কিছুক্ষণ তর্ক করলাম। প্রথম প্রথম প্রেমে পড়লে এমন অকারণ অনেক কিছুই করতে হয়, তাই না? তবে শেষে আমি বলেছিলাম, সত্যি আপনার চোখ দুটি বড় সুন্দর। পরে বিদায় নেবার আগে বলেছিলাম, প্রথম পরিচয়ের দিনে আপনার সৌন্দর্য নিয়ে আলোচনার জন্য যদি কোনো অন্যায় হয়ে থাকে তো মাফ করবেন। তুমি তো মেম সাহেবকে দেখেছো, সত্যি করে বলো তো ওর চোখ দুটো সুন্দর কিনা? অত কালো টানা টানা ঘন গভীর বুদ্ধিদীপ্ত চোখ আমি জীবনে কোথাও দেখিনি। ওই চোখ দুটো আমাকে চুম্বকের মতো টেনে নিয়েছিল। সেদিন দানাপুর প্যাসেঞ্জারের কামরায় মেম সাহেব প্রথম দেখা পাবার সঙ্গে সঙ্গে আমি উপলব্ধি করেছিলাম আমার নিঃসঙ্গ জীবনের শেষ হতে চলল। ময়দানে মেম সাহেবের পাশে বসে আমার যে উপলব্ধি আরও দৃঢ় হলো। বেশ বুঝতে পারলাম জীবন দেবতা আমাকে জনারণ্যের মধ্যে হারিয়ে যেতে দেবেন না। নিঃশব্দে নিভৃতে তিনি আমার কাছে মেম সাহেবকে পাঠিয়েছেন আমার জীবন যুদ্ধের সেনাপতি রূপে। আমার নতুন সেনাপতিও বোধহয় বুঝতে পেরেছিলেন যে বিধাতা পুরুষ শুধু একটু হাসি, একটু গান, একটু সুখ, একটু আনন্দ, একটু ভালো লাগার জন্য তাকে আমার কাছে টেনে আনেননি। 2-4 দিন আরও দেখাশোনা হবার পর একদিন সন্ধ্যায় পার্ক সার্কাস ময়দানের এক কোণায় বসে মেম সাহেবকে আমার জীবন কাহিনী শোনালাম। সব কিছু শুনে মেম সাহেব বলেছিল, ধাতটা ভালো, তবে খাদ মিশে গেছে। গহনা গড়বার জন্য একটু বেশি পোড়াতে হবে, একটু বেশি পেটাতে হবে। কাকে পোড়াবেন, কাকে পেটাবেন বুঝতে পারছেন না? বুদ্ধি থাকলে তো বুঝবো। এবার একটু জোর গলায় বলল, আপনাকে। আমি অবাক হয়ে বলি, সে কি সর্বনাশের কথা? প্রায় তোতলামি করে জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে পোড়াবেন, পেটাবেন? মেম সাহেবের গাম্ভীর্য আনার ব্যর্থ চেষ্টা করতে করতে বলল, তবে কি আপনাকে পূজা করব? একটু পরে বলেছিল, দেখবেন আপনাকে কেমন জব্দ করি, কেমন শাসন করি। সত্যি? নিশ্চয়ই পারবেন, নিশ্চয়ই। বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গে মেম সাহেব জবাব দেয়। পাছে হেরে যান সেই ভয়ে মা পর্যন্ত আগেই পালিয়েছেন, সুতরাং আপনি কি? আরও কয়েক সপ্তাহ কেটে গেল। ইতিমধ্যে মেম সাহেব নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন আমি পরীক্ষা দিয়ে কোনো মতে পাশ করেছি, কিন্তু ঠিক লেখাপড়া বিশেষ কিছু করিনি। তাই বলল, রোজ একটু পড়াশোনা করবেন। সে কি এই বুড়ো বয়সে আবার পড়াশুনো করব?
সোজা জবাব আসে, বাজে তর্ক করবেন না। নিশ্চয়ই রোজ একটু পড়াশুনো করবেন। ডজন খানেক খবরের কাগজ আর ডজন খানেক জার্নাল তো রেগুলার পড়ি। খবরের কাগজের কাজ করতে হলে শুধু খবরের কাগজ পড়লে চলে না, আরও কিছু পড়া দরকার। আমি চুপ করে থাকি, বসে বসে ভাবি মেম সাহেবের কথা। মেম সাহেব বলে, একটা কথা বলবেন? বলবো। আপনি আমার কথা বিরক্ত হচ্ছেন তাই না? না না, বিরক্ত হব কেন? তবে এত গম্ভীর হয়ে ভাবছেন কি? দৃষ্টিটা উদাস হয়ে যায়, মনটা উড়ে বেড়ায় অতীত বর্তমানের সমস্ত আকাশ জুড়ে। শুধু বলি, একটুও বিরক্ত হচ্ছি না, শুধু ভাবছি কেউ তো আমাকে এসব কথা আগে বলেনি। তাতে কি হলো, এমনি করে এগিয়ে চলে আমাদের কথা। শেষে মেম সাহেব বলে, চিরকালই কি আপনি একটা অর্ডিনারি রিপোর্টার থাকবেন? মাত্র 125 টাকা মাইনের সেই রিপোর্টার হবার সুযোগ আজ পর্যন্ত পেলাম না, সুতরাং কল্পনা করে আর কত দূর যাব? স্পষ্ট জানিয়ে দেয় মেম সাহেব, ওসব কথা বাদ দিন। অতীত আর বর্তমান নিয়েই তো জীবন নয়, ভবিষ্যতই জীবন। অতীত আর বর্তমানের ক্ষয় রোগে ভুগতে ভুগতে মেরুদণ্ডটা ভেঙে গেছে, তাই ভবিষ্যতে সোজা হয়ে দাঁড়াতে পারবো বলে ভরসা পাই না। কথাটা ঠিক হলো না। অতীত বর্তমান হচ্ছে ক্যানভাস আর ব্যাকগ্রাউন্ড মাত্র, ছবিটা এখনো আঁকা বাকি। যাই হোক, শেষে মেম সাহেব বলল, অতীত বর্তমান নিয়ে অত মাথা ঘামাবেন না, ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করুন। ক্লাসিক্স পড়ুন, ভালো ভালো লিটারেচার পড়ুন। সাধারণত ছেলেমেয়েরা ছাত্র জীবনে পড়াশোনা করে। প্রথম কথা, আমাকে গাইড করার কেউ ছিল না। দ্বিতীয়ত, ছাত্র জীবনে যে সুযোগ এবং অবসরও পাইনি। পরীক্ষায় পাশ করবার জন্য কিছু ইংরেজি বাংলা সাহিত্য পড়তে বাধ্য হয়েছি। তাছাড়া বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র ইত্যাদি কোনো কারণে বা উপলক্ষে পড়েছি। কদাচিৎ কখনো কখনো কোনো দুর্ঘটনার জন্য জনসন বা টি.এস. এলিয়টও হয়তো পড়েছি, কিন্তু ঠিক পড়াশোনা বলতে যা বোঝায় তা আমি করতে পারিনি। মেম সাহেবের পাল্লায় পড়ে এবার আমি সত্যি সত্যি একটু পড়াশোনা করা শুরু করলাম। কোনোদিন নিজের বাড়ি থেকে, কোনোদিন আবার ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে মেম সাহেব আমার জন্য বই আনা শুরু করলো। আমিও ধীরে ধীরে পড়াশোনা শুরু করলাম। ইংরেজি বাংলা দুইই পড়লাম। বিদ্যাসাগর, হেমচন্দ্র, নবীনচন্দ্র, মাইকেল আবার পড়লাম। রমেশচন্দ্র, শিবনাথ শাস্ত্রী প্রভৃতিও বাদ পড়লেন না। তারপর মোহিতলাল, জীবনানন্দ মেম সাহেব প্রেসক্রিপশন করলো। ওদিকে ডরোথি পার্কারকে পড়লাম রবার্ট ফ্রস্ট, টি.এস. ইলিয়ট, এজরা পাউন্ডের কবিতা। আমার মন ছটফট করে ওঠে। মেম সাহেবকে বললাম, মেম সাহেব, এবার তোমার পাঠশালা বন্ধ করো। মেম সাহেব কি বললো জানো? বলল, বাজে বকো না, কিছু লেখাপড়া না করে জার্নালিজম করতে তোমার লজ্জা করে না? লজ্জা? জার্নালিস্টদের লজ্জা? তুমি হাসালে মেম সাহেব। মেম সাহেবের দাবর খেয়ে হাক্সলে, হেনরি গ্রিন, হেমিংওয়ে, লরেন্স ডুয়েল, অ্যানি পর্টার, মেরি মার্কার্থি এক গাদা বই পড়লাম। এরপরে একদিন আমাকে গীতবিতান প্রেজেন্ট করলো। আমি অবাক হয়ে গেলাম। ভাবলাম মেম সাহেব কি এবার আমাকে গানের স্কুলে ভর্তি করবে? জিজ্ঞাসা করলাম, তানপুরা পাবো না? মেম সাহেব রেগে গেল, আমার মুন্ডু পাবে। পরে বলেছিল, যখন হাতে কাজ থাকবে না চুপচাপ গীতবিতানের পাতা উল্টিয়ে যেও, খুব ভালো লাগবে। দেখবে তুমি অনেক কিছু ভাবতে পারছো, কল্পনা করতে পারছো। ইতিমধ্যে এমএ পাশ করে মেম সাহেব একটা গার্লস কলেজের অস্থায়ীভাবে অধ্যাপনা শুরু করে দিয়েছে। এদিকে আরও অনেক কিছু হয়ে গেছে। মেম সাহেব উপলব্ধি করলো আমার অন্তরের শূন্যতা, জীবনের ব্যর্থতা, ভবিষ্যতের আশঙ্কা। উপলব্ধি করলো আমার জীবন যুদ্ধে তার অনন্য প্রয়োজনীয়তা। আমি নিজেই একদিন বললাম, জানো মেম সাহেব, প্রথমে শুধু বাঁচতে চেয়েছিলাম, কিন্তু পরে এক দুর্বল মুহূর্তে স্বপ্ন দেখলাম আমি এগিয়ে চলেছি, 10 জনের একজন হবার স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নের ঘোরে বেশ কিছুকাল কেটে গেল। যখন সম্বিত ফিরে পেলাম তখন নিজের দুরবস্থা দেখে নিজেই চমকে গেলাম, ঘাবড়ে গেলাম, হতাশ হলাম। একটু থামি, আবার বলি, আমার সমস্ত আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সাধনা বিসর্জন দিয়ে নিজেকে তুলে দিলাম অদৃষ্টের হাতে। কিন্তু তোমাকে দেখে আমার সব হিসাব নিকেশ ওলটপালট হয়ে গেল।
মুহূর্তের মধ্যে আবার সমস্ত স্বপ্ন উড়ে এসে জড়ো হলো মনের আকাশে। মেম সাহেবের হাতটা চেপে ধরে বললাম, ভগবানের নামে শপথ করে বলছি মেম সাহেব, তোমাকে দেখেই যেন মনে হলো তুমি তো আমারই। এই অন্ধকূপ থেকে আমাকে মুক্তি দেওয়ার জন্যই যেন ভগবান তোমাকে পাঠিয়েছেন। আমার মতো মেম সাহেব কোনোদিনই বেশি কথা বলতো না, শুধু বলল, হয়তো তাই, তা না হলে তোমার সঙ্গে অপ্রত্যাশিতভাবে পরের দিনে আবার দেখা হবে কেন? অদৃষ্টের ইঙ্গিত, নিয়তির নির্দেশ মেম সাহেবও বুঝতে পেরেছিল। আমি অনেক কথা বলার পরেই দুহাত তুলে মেম সাহেবের কাছে আত্মসমর্পণ করেছিলাম। মেম সাহেব অনুষ্ঠান অত্যন্ত সংক্ষিপ্ত হয়েছিল। প্রতিদিনের মতো সেদিন বেলা 1:30-2টোর সময় অফিসে গিয়েছিলাম। টেলিপ্রিন্টারে কয়েকটা লোকাল কপি দেখতে দেখতে টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলে অভ্যাস মতো বললাম, রিপোর্টার্স। কখন অফিসে এলে? এই তো একটু আগে। একটা কথা বলবো? বলো। শুনবে? নিশ্চয়ই। চলো না একটু বেরিয়ে আসি। আমি অবাক হয়ে জানতে চাই, এখন? হ্যাঁ। কী ব্যাপার বলো তো? বলো না, যাবে কি না? চিফ রিপোর্টার বা নিউজ এডিটর তখনও অফিসে আসেননি। কী করব ভাবছিলাম। মেম সাহেব টেলিফোন ধরে থাকলো। আমি ডায়েরিতে দেখে নিলাম 2টো প্রেস কনফারেন্স ছাড়া আর কিছু নেই। একটা 4টের সময় আর দ্বিতীয়টা সন্ধ্যা 7টায়। মেম সাহেবকে জিজ্ঞেস করলাম, 7টার মধ্যে ফিরতে পারবো? 7টা? বোধ হয় না। কখন ফিরবে? 8টা, 8:30টার মধ্যে নিশ্চয়ই ফিরবো। চিফ রিপোর্টারকে একটা স্লিপ লিখে রেখে গেলাম। একটা জরুরি নিউজের লোভে বেরিয়ে যাচ্ছি। রাত্রে ফিরে টেলিফোনে ডিউটি দেব। অফিস থেকে বেরিয়ে পড়লাম। এসপ্ল্যানেডের মোড়ে দুজনে মিট করে সোজা চলে গেলাম দক্ষিণেশ্বর। মন্দিরের দরজা বন্ধ ছিল, তাই এদিক ওদিক ঘুরে পঞ্চবটি ছাড়িয়ে আরও খানিকটা উত্তরে গঙ্গার ধারে একটা গাছের ছায়ায় বসলাম দুজন। মেম সাহেব বলল, চোখ বন্ধ করো। কেন? সবসময় কেন কেন করো কেন? বলছি চোখ বন্ধ করো। পুরোটা না, অর্ধেকটা বন্ধ করব। তুমি বড্ড তর্ক করো। মেম সাহেব এবার কড়া হুকুম দেয়, আই সে ক্লোজ ইউর আইস। সত্যি সত্যি চোখ বন্ধ করলাম। মুহূর্তের মধ্যে অনুভব করলাম মেম সাহেব আমার দুটি পায়ে হাত দিয়ে প্রণাম করছে। চমকে গিয়ে চোখ খুলে প্রশ্ন করলাম, এ কী ব্যাপার? দেখি মেম সাহেবের মুখে অনির্বাণ আনন্দের বন্যা, দুটি চোখে পরম তৃপ্তির দীপশিখা জ্বলছে। দুটি হাত দিয়ে মেম সাহেবের মুখটা তুলে ধরে আবার প্রশ্ন করলাম, হঠাৎ প্রণাম করলে কেন মেম সাহেব? কোনো উত্তর দিল না মেম সাহেব। আত্মসমর্পণের ভাষায় চাইল আমার দিকে। আমিও ওর দিকে চেয়ে রইলাম অনেকক্ষণ। তারপর আবার জানতে চাইলাম, বলবে না প্রণাম কেন করলে? এবার মেম সাহেব কথা বলে, আমি তোমাকে প্রণাম করলাম, তুমি আমাকে আশীর্বাদ করবে না? আমি অবাক হয়ে যাই। নিজের দৈন্য এত স্পষ্ট হলো যে নিজেকে বেশ ছোট মনে হলো। মেম সাহেব প্রণাম করার পর কৈফিয়ত তলব না করে আমার আশীর্বাদ করা প্রথম কাজ ছিল। যাই হোক, তাড়াতাড়ি মেম সাহেবকে কাছে টেনে নিলাম। দুটি হাত দিয়ে ওর মুখখানা তুলে ধরে বললাম, ভগবান যেন তোমাকে সুখী করেন। মেম সাহেব হঠাৎ মাথাটা ছাড়িয়ে নিয়ে 2 হাত দিয়ে আমাকে চেপে ধরে বলল, ভগবান কি করবেন তা ভগবানই জানেন, কিন্তু তুমি কি আমাকে সুখী করবে? কি মনে হয়? মনে মনে তো ভয়ই হয়। কিসের ভয়? কানে কানে ফিস ফিস করে মেম সাহেব বলল, হাজার হোক খবরের কাগজের রিপোর্টার, কবে কখন কোথায় হয়তো কোন সুন্দরী এসে তোমাকে ঝড়ের বেগে উড়িয়ে নিয়ে যাবে, তাই নাকি? তবে আর কি, পুরুষদের বিশ্বাস নেই। জানো মেম সাহেব, তোমাকে নিয়ে আমারও অনেক ভয়। আমার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিয়ে আঙ্গুল দিয়ে নিজেকে দেখিয়ে মেম সাহেব অবাক হয়ে বলল, আমাকে নিয়ে তোমার ভয়? জি মেম সাহেব। বাজে বকো না। বাজে না মেম সাহেব। জীবনে সুপ্রতিষ্ঠিত কোনো মানুষের আমন্ত্রণ এলে 50 টাকার এই রিপোর্টারকে নিশ্চয়ই তোমার ভুলে যেতে কষ্ট হবে না? দপ করে জ্বলে উঠল মেম সাহেব, তুমি সবসময় 50 টাকার রিপোর্টার 50 টাকার রিপোর্টার বলবে না তো? সারা জীবন কি তুমি 50 টাকার রিপোর্টার থাকবে? থাকবে না?
না না না। তাহলে কি হব? কি আর হবে? জীবনে মানুষ হবে, বড় হবে, মাথা উঁচু করে দাঁড়াবে। পারবো, 100 বার পারবে। তাছাড়া আমি আছি না। মেম সাহেব আমাকে একটু কাছে টেনে নেয়, একটু আদর করে, মাথায় চুলগুলো নিয়ে নাড়াচাড়া করে। এবার বলে, তুমি ভাবো কেন যে তুমি হেরে গেছো? কি করব বলো মেম সাহেব? অকুল সমুদ্রে জাহাজ ভেসে বেড়ায়, কিন্তু লাইট হাউসের ওই ছোট্ট একটা আলোর ইঙ্গিত না পেলে তো সে বন্দরে ভিড়তে পারে না। আমি তো এসেছি, আর ভয় কি? কিছু কথা দিতে পারো আমার বন্দর ছেড়ে তুমি তোমার জাহাজ নিয়ে অন্য বন্দরে বন্দরে ঘুরে বেড়াবে না? আচ্ছা দোলা বৌদি, সব মেয়েদের মনে কি এই এক ভয়, এক সন্দেহ? কেন বলতে পারো? পৃথিবীর ইতিহাসে কি শুধু পুরুষদের বিশ্বাসঘাতকতার কাহিনীতে ভরা? যাই হোক, মেম সাহেবের কথা আমার বেশ লাগতো। অন্তত এই ভেবে আমি তৃপ্তি পেতাম যে সে আমাকে সম্পূর্ণভাবে কামনা করে। সেদিন কথায় কথায় সন্ধ্যা নেমে এলো। মন্দিরের মঙ্গলদ্বীপের আলোয় প্রতিবিম্ব পড়ল গঙ্গায়। স্রোতস্বিনী গঙ্গা সে আলো ভাসিয়ে নিয়ে গেল দূর দূরান্তের শহরে, নগরে, জনপদে, আর অসংখ্য মানুষের মনের অন্ধকার গহন অরণ্যে। মেম সাহেব শেষকালে প্রশ্ন করল, কই, তুমি তো জানতে চাইলে না তোমাকে আজ এখানে নিয়ে এলাম কেন? তুমি তো জানতে চাইলে না তোমাকে প্রণাম করে আশীর্বাদ চাইলাম কেন? কোনো বিশেষ কারণ আছে নাকি? তবে কি? এই বলে ম্যাম সাহেব ব্যাগ থেকে একটা কাগজ বের করে আমাকে পড়তে দিল। পড়ে দেখি হাওড়া গার্লস কলেজের অ্যাপয়েন্টমেন্ট লেটার। মেম সাহেব দুটি হাত ধরে বললাম, কংগ্রেচুলেশনস। এই অয়মায়ন্ত আনন্দ ঐশ্বর্যে ভগবান নিশ্চয়ই তোমাকে ভরিয়ে তুলবেন। একটু থেমে প্রশ্ন করি, মাসে মাসে 250 টাকা দিয়ে কি করবে মেম সাহেব? কেন, দুজনে মিলেও ওড়াতে পারবো না? দুজনেই হেসে উঠে। মেম সাহেব অধ্যাপনা শুরু করার গর্বে আমার বুকটা ভরে উঠল। কদিন পরে অফিস থেকে 25টা টাকা অ্যাডভান্স নিলাম। চিত্তরঞ্জন অ্যাভিনিউর সেলস এম্পোরিয়াম থেকে 18 টাকা দিয়ে একটা তাঁতের শাড়ি কিনলাম। বিকেলবেলা মেম সাহেবকে প্যাকেটটা দিয়ে বললাম, কালকে শাড়িটা পরে কলেজে যেও। পরের দিন ওই শাড়িটা পরে কলেজে গিয়েছিল, কিন্তু তারপর আর পরতো না। একদিন জিজ্ঞাসা করলাম, শাড়িটা বুঝি তোমার পছন্দ হয়নি? খুব পছন্দ হয়েছে, সেজন্যই বুঝি পরতে লজ্জা করে? কানে কানে বলল, না গো না, ওটা তোমার প্রথম প্রেজেন্টেশন, যখন তখন পরে নষ্ট করব নাকি? প্রথম মাসে মাইনে পাবার পর মেম সাহেব আমাকে কি দিয়েছিল জানো? একটা গরদের পাঞ্জাবি আর একটা চমৎকার তাঁতের ধুতি। ধুতি কেনার সময় ভারী মজা হয়েছিল। মেম সাহেব আমাকে জিজ্ঞাসা করলো, জরি পাড় নেবে না প্লেন পাড় নেবে? দোকানের আর কেউ শুনতে না পারে তাই কানে কানে বললাম, যদি টোপরটাও কিনে দাও তাহলে জরি পাড় ধুতি কেন, আর যদি এখন টোপর না কিনতে চাও তবে প্লেন পাড়ে। অসভ্য কোথাকার। ধুতি কিনে দোকান থেকে বেরোতে বেরোতে মেম সাহেব বলল, তুমি ভারী অসভ্য। কি আশ্চর্য, তোমার সঙ্গে ফ্রাঙ্কলি কথা বলবো না? এই তোমার ফ্রাঙ্কলি বলার ঢং? সেসব দিনের কথা আজ তোমাকে লিখতে বসে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। কী কারণে ও কেমন করে আমরা দুজনে এত দ্রুত তালে এগিয়ে চলেছিলাম তা আমি জানি না। কোনো যুক্তিতর্ক দিয়ে এসব বোঝানো সম্ভব নয়। মানুষের মন লজিকের প্রফেসর বা বিচারকের পরামর্শ বা উপদেশ মেনে চলে না। মুক্ত বিহঙ্গের মতো সে আপন গতিতে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। মানুষের মন যদি বিচার বিবেচনা মেনে চলতে জানতো, তাহলে শুধু আমার বা মেম সাহেবের কাহিনী নয়, পৃথিবীর ইতিহাসও একেবারে অন্যরকম হতো। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পর থেকে মানুষ একজনকে অবলম্বন করে বড় হয়, ভবিষ্যতের পথে এগিয়ে চলে। একটি মুখের হাসি, দুটি চোখের জলের জন্য মানুষ কত কি করে। আমি বড় হয়েছি, ভবিষ্যতের দিকে এগিয়ে গেছি নিতান্তই প্রকৃতির নিয়মে। মানুষের মুখের হাসি, প্রিয়জনের চোখের জলের কোনো ভূমিকা ছিল না আমার জীবনে। তাই তো আমি মেম সাহেবকে সমস্ত মন প্রাণ সত্তা দিয়ে চেয়েছিলাম। এই চাওয়ার মধ্যে একটুও ফাঁকি ছিল না। তাই তো মেম সাহেবকে পাওয়ার মধ্যেও কোনো ফাঁকি থাকতে পারেনি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির 22টি বসন্ত অতিক্রম করতে
মেম সাহেবের জীবনে নিশ্চয়ই কিছু কিছু মাছি বা মৌমাছি ভনভন করেছে চারপাশে, হয়তো বা কারুর গুণ মনে একটু রং লাগিয়েছে, কিন্তু ঠিক আমার মতো কেউ সমস্ত জীবনের দাবি নিয়ে এগিয়ে আসতে পারেনি। তাই তো মেম সাহেব জীবনের সব বাঁধন খুলে গিয়েছিল, সংযম আর সংস্কার ভেসে গিয়েছিল। আমার মতো মেম সাহেবের জীবনেও অনেক অনেক পরিবর্তন এলো। আমার পছন্দ অপছন্দ মতামত ছাড়া কোনো কিছুই করতে পারতো না। আমি সঙ্গে গিয়ে পছন্দ না করলে শাড়ি ব্লাউজ পর্যন্ত কেনা হতো না। আমি জিজ্ঞাসা করতাম, এতদিন কার পছন্দ মতো কিনতে? মা বা দিদির। এখন কি ওদের রুচি খারাপ হয়ে গেছে? না, তা হবে কেন? তাই বলে কি ওরা চিরকালই পছন্দ করবেন? তা তো বটেই। মেম সাহেব অভিমান করত। বেশ তো, আমার সঙ্গে দোকানে যেতে অপমান হলে যেও না। আমি কথায় মোড় ঘুরিয়ে দিই, না জানি এরপর আরও কত কি কিনে দিতে বলবেন। মেম সাহেব আমার ইঙ্গিত বোঝে। প্রথমে বলে, আবার অসভ্যতা করছো। একটু পরে একটু কাছে এসে একটু আস্তে বলে, দরকার হলে নিশ্চয়ই কিনবে, তুমি ছাড়া কে কিনে দেবে বলো? দোলা বৌদি, ভাবতে পারছো আমাদের অবস্থা? নিত্য কর্মপদ্ধতির বাইরে এক ধাপ নড়তে চড়তে গেলেই মেম সাহেব আমার কাছে আবেদনপত্র নিয়ে হাজির হতো। জানো, রবিবার কলেজের একদল প্রফেসর শান্তিনিকেতন যাচ্ছে। আমাকে ভীষণ ধরেছেন। কি করি বলো তো? কি আবার করবে? যাবে, তারপর জেনে নেই কবে ফিরবে। সোমবার রাত্রি, মঙ্গলবার তো কলেজ আছে। কোনোদিন আবার দেখা হবে সঙ্গে সঙ্গেই বলতো, দেখো কালকে ভ্রমরের জন্মদিন, কি দেবে বলো তো? আমি মেম সাহেবের কথা শুনে মনে মনে হাসতাম। ভ্রমর ওর বাল্য বন্ধু, স্কুল কলেজ ইউনিভার্সিটি একসঙ্গে পার হয়েছে। প্রতি বছরই জন্মদিনে যেতে হয়েছে, কিছু না কিছু প্রেজেন্টেশনও দিয়েছে। আজ এই সামান্য ব্যাপারটা এত বড় সমস্যা হয়ে দেখা দিল যে মেম সাহেব নিজের বুদ্ধি দিয়ে কোনো কোন কিনারা পেল না। ডাক পড়ল আমার উপর মেম সাহেবের নির্ভরতার খবর আমাদের আশেপাশের সবাই জানতো। মেম সাহেবের মেজদি হয়তো সিনেমার টিকিট কেটেছে, কিন্তু তবুও ছোট বোনের সঙ্গে মজা করার জন্য জিজ্ঞাসা করত, হ্যাঁ রে, রিপোর্টারকে জিজ্ঞেস করিস তুই রবিবার ম্যাটনিতে সিনেমা যেতে পারবি কিনা। মেম সাহেব দৌড়ে গিয়ে মেজদির মুখটা চেপে ধরে বলতো, ভালো হচ্ছে না কিন্তু। মুচকে হাসি লুকাবার ব্যর্থ চেষ্টা করতে করতে মেজদি বলতো, আচ্ছা ঠিক আছে, আমি রিপোর্টারকে ফোন করে জেনে নেব। মেম সাহেব হুঙ্কার দিত, মা, মেজদি কি করছে? কোনোদিন আবার মেজদি মেম সাহেবকে বলতো, হ্যাঁ রে, রিপোর্টারকে একবার ফোন করবি? কেন? জিজ্ঞাসা করতো, তুই আজকে মাছের ঝোল খাবি না ঝাল খাবি? মেম সাহেব মেজদিকে ধরতে যেত আর মেজদি দৌড়ে পালিয়ে যেত। অনেক রাত হয়ে গেছে। কত রাত জানো? 3:45 বাজে। আশপাশের বাড়ির সবাই সারাদিন কাজকর্ম করে কত নিশ্চিন্তে কত শান্তিতে এখন ঘুমাচ্ছে, আর আমি মুখ মুড়তে হলো বীর একটা শের মনে পড়েছে, मोहब्बत जिसको देते हैं उसे फिर कुछ नहीं देते, उसे सब कुछ देता है जिसको इस काबिल नहीं समझा। জীবনে যে ভালোবাসা পায় সে আর কিছু পায় না, যে জীবনে আর সব কিছু পায় সে ভালোবাসা পায় না। তোমাদের জীবন নয়, কিন্তু আমার জীবনে কথাটা বর্ণে বর্ণে মিলে গেছে।